আজ আমরা আলোচনা করব যুক্তিবাক্যের গঠন। তার আগে আমরা তো জানি যুক্তিবাক্য কাকে বলে। আমরা যুক্তিবাক্য জানি হচ্ছে দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক বিবৃতি হলো যুক্তিবাক্য। এটা আমরা জেনে আসছি যে যুক্তিবাক্য কাকে বলে। যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক বিবৃতি হলো যুক্তিবাক্য। অনেক ধরনের বাক্য আছে, তার মধ্যে বিবৃতিমূলক বাক্যটাই হচ্ছে যুক্তিবাক্য। যেমন মানুষ হয় সুন্দর, মানুষ একটা পদ, সুন্দর একটা পদ। এই দুইটা পদের মধ্যে এই যে হয় দিয়ে একটা স্বীকৃতি প্রকাশ পেয়েছে, দুটি পদের মধ্যে স্বীকৃতি প্রকাশিত হয়েছে। এই দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক বিবৃতি মানে বর্ণনাটাই হচ্ছে একটা যুক্তি বাক্য। তাহলে যুক্তিবাক্যের গঠনে আমরা কি দেখতে পাচ্ছি? যুক্তিবাক্যের গঠনে আমরা দেখতে পাচ্ছি এখানে থাকে একটা পদ, আবার থাকে একটা সংযোজক, আর একটা থাকে পদ। এই যে একটা পদ, এই পদগুলোর নাম আছে। এই পদটার নাম হচ্ছে উদ্দেশ্য পদ। এই যে একটা পদ, এই পদটার নাম হচ্ছে বিধেয় পদ। এই যে সংযোজক, এই যে মাঝখানে যে একটা শব্দ আছে, এই শব্দটাকে বলা হয় সংযোজক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তিবাক্যের গঠনে আমরা দেখতে পাচ্ছি যে দুটো পদ থাকবে, সেটা যত বড়ই যুক্তিবাক্য হোক না কেন, পদ থাকবে দুটি। সংযোজক থাকবে, সংযোজকের পূর্ব দিকে বা এক প্রান্তে যেটা থাকবে সেটা হচ্ছে উদ্দেশ্য পদ, আর সংযোজকের পরে যেটা থাকবে সেটা হচ্ছে আরেকটা পদ, সেটা হচ্ছে বিধেয় পদ। আমরা আমরা পড়েছি পদের মধ্যে হচ্ছে কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি হতে পারে। যেমন এখানে লিখছিলাম মানুষ, যদি না লিখি বাংলাদেশের মানুষ, তাহলে কি পদ কোনটা হবে? পদ পুরোটাই, এই যে মানুষ, এই যে বাংলাদেশের মানুষ, এই পুরোটা মিলেই একটা পদ হবে। তখন এই পুরোটা মিলেই একটা পদ হবে। এই পদটাকে বলবো উদ্দেশ্য পদ। তাহলে উদ্দেশ্য পদ কাকে বলে? উদ্দেশ্য পদ হলো কোন যুক্তিবাক্যে যার সম্পর্কে কোনো কিছু বিবৃত করা হয় তাকে উদ্দেশ্য পদ বলে। কোন একটা যুক্তিবাক্য বাংলাদেশের মানুষ হয় সুন্দর, এই যুক্তিবাক্যে যার সম্পর্কে বলা হয়, কার সম্পর্কে বলা হচ্ছে? বাংলাদেশের মানুষের সম্পর্কে বলা হচ্ছে। সুতরাং বাংলাদেশের মানুষ হচ্ছে উদ্দেশ্য পদ। একদম ব্যাকরণেও যেভাবে বলা হয় যে যার সম্পর্কে একটা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেই হচ্ছে উদ্দেশ্য পদ। তাহলে অন্যদিকে বিধেয় পদ কাকে বলা হয়? এই উদ্দেশ্য পদ সম্পর্কে যা বলা হয়। তাহলে বাংলাদেশের মানুষের সম্পর্কে কি বলা হয়েছে? বাংলাদেশের মানুষ হয় সুন্দর। তাহলে উদ্দেশ্য পদ সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয় পদ। তাহলে আমরা জানলাম উদ্দেশ্য পদ, আমরা জানলাম বিধেয় পদ। মাঝখানে যে একটা শব্দ আছে, এই শব্দটা হচ্ছে সংযোজক। সংযোজক যে শব্দের মাধ্যমে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি প্রকাশ পায় তাকে সংযোজক বলা হয়। একটা শব্দ, সংযোজক একটা শব্দ, এই শব্দের মাধ্যমে একটা যুক্তিবাক্যে আমরা স্বীকৃতিও বোঝাতে পারে, অস্বীকৃতিও বোঝাতে পারে। যেমন বাংলাদেশের মানুষের সুন্দর, এটা কি বোঝাচ্ছে? স্বীকৃতি দিচ্ছে যে হ্যাঁ বোধক। আবার যদি বলতাম বাংলাদেশের মানুষ নয় সুন্দর, তাহলে এখানে না বোঝাতো, অস্বীকৃতি বোঝাতো। তাহলে স্বীকৃতি বা অস্বীকৃতি মূলক বিবৃতি হচ্ছে সংযোজক। এই সংযোজক বিভার্বে হয়, মানে হওয়া ক্রিয়ার হয়, হওয়া। যেমন হও, হন, হয়, নয়, নও, নন, এই টাইপের হয়। বিভার্ব এটা হচ্ছে সংযোজক। এই সংযোজকটা সব সময়ের জন্য বিভার্বের হবে। বিভার্বের আবার কোন সময়ের জন্য হবে? বর্তমান কালে, অতীত হবে না। যেমন হয়েছিলেন,
এরকম হবে বা হবেন এরকম হবে না, সবসময় বি ভার্ব হবে, আর বি ভার্বের সবসময় বর্তমান কালের হবে। এটা হচ্ছে সংযোজক। তাহলে সংযোজকের একটা যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকা কি? একটা যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকা সবচেয়ে বেশি। সংযোজক যদি না থাকে তাহলে যুক্তিবাক্যই হয় না। যেমন এখানে আমরা লিখলাম, যদি বলি মানুষ সুন্দর, মানুষ সুন্দর, এটা কিন্তু বাক্য হয়ে আছে, এটা এখনো পর্যন্ত যুক্তিবাক্য হয় না। কারণ যুক্তিবাক্য হওয়ার জন্য যে শর্ত লাগে, আমরা একটু আগে বললাম, যুক্তিবাক্যের গঠন অনুসারে একটা যুক্তিবাক্যের উদ্দেশ্য থাকতে হবে, সংযোজক থাকতে মিলে থাকতে হবে। এখানে সংযোজকটা উজ্জ আছে, সুতরাং এটা বাক্য হবে, এটা যুক্তিবাক্য হবে না। তাহলে একটা বাক্য কখন যুক্তিবাক্য হবে? একটা বাক্য তখনই যুক্তিবাক্য হবে যখন এর মধ্যে সংযোজক থাকবে। যেমন মানুষ হয় সুন্দর, এবার কিন্তু এটা বাক্য হয়ে যুক্তিবাক্য হয়ে গেল, বাক্য থেকে যুক্তিবাক্যে ট্রান্সফার হয়ে গেল। তার মানে একটা বাক্য যদি সংযোজক থাকে তাহলে সেটা যুক্তিবাক্য হয়। তার মানে আমরা দেখতেছি যে একটা যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকা খুব বেশি। সংযোজক না থাকলে সেটা বাক্য হবে, যুক্তিবাক্য হবে না। যুক্তিবাক্যের আকারটা বজায় রাখার জন্য, যুক্তিবাক্যের আকার বজায় রাখার জন্য সংযোজক লাগে। যেমন এই যে একটা আকার তৈরি হয়ে গেল, এখানে একটু আগে বাক্য ছিল, এটাকে যুক্তিবাক্য আকার তৈরি করার জন্য উদ্দেশ্য পদ, সংযোজক, বিধেয় এই আকারে সাজাতে হয়। এই আকারে না সাজালে এটা যুক্তিবাক্য হবে না। তাহলে তাহলে আমরা সংযোজকের কোনো উদ্দেশ্য বিধেয় পদের মধ্যে সংযোগ স্থাপন করে। সংযোজক কি করে? এই যে একটা উদ্দেশ্য পদ, এই যে একটা বিধেয় পদ, এই উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মাঝখানে সংযোগ স্থাপন করে। এই মানুষ পদ আর সুন্দর পদকে একত্রিত করে এই সংযোজকের মাধ্যমে। এটা হচ্ছে সংযোজকের আরেকটি অন্যতম ভূমিকা। মানে সংযোজকের ভূমিকা হচ্ছে দুটি পদের মধ্যে সংযোগ স্থাপন করে। সংযোজকের মাধ্যমেই আমরা বুঝতে পারবো যুক্তিবাক্যটা স্বীকৃতিমূলক না অস্বীকৃতিমূলক, সদর্থক না নয়োর্থক। যেমন এই যুক্তিবাক্যটা আমরা দেখতেছি, এই যুক্তিবাক্য হচ্ছে সদর্থক যুক্তিবাক্য। কেন? হয় আছে, হয় হচ্ছে সদর্থক শব্দ। তাহলে এই একটা সংযোজকের মাধ্যমে আমরা বুঝতে পারবো বাক্যটা সদর্থক নাকি নয়োর্থক। এই যে একটা যুক্তিবাক্য লিখলাম, এই যুক্তিবাক্যটাকে এটা যেমন আমরা সদর্থক বললাম, এটাকে বলবো নয়োর্থক। কারণ এই যুক্তিবাক্যের মাধ্যমেই, এই যুক্তিবাক্যের সংযোজকে দেখতেছি, সংযোজকটা হচ্ছে নয় দেয়া আছে। নয় শব্দটা যেহেতু নয়োর্থক, তাহলে যুক্তিবাক্যটা হচ্ছে নয়োর্থক। তাহলে আমরা জানলাম যে যুক্তিবাক্য সদর্থক হবে না নয়োর্থক হবে, তা নির্ধারণ করে হচ্ছে সংযোজক। তাহলে সংযোজকের ভূমিকা অপরিসীম। সংযোজকের দ্বারা উদ্দেশ্য ও বিধেয়ের সীমা নির্ধারিত হয়। সংযোজকের দ্বারা উদ্দেশ্য ও বিধেয়ের সীমা নির্ধারিত হয়। অর্থাৎ সংযোজকের পূর্ব অংশকে উদ্দেশ্য, এই যে সংযোজক তার পূর্বের দিকের যে অংশ এটাকে বলা হয় উদ্দেশ্য পদ, আর পরের যে অংশ সেটাকে বলা হয় বিধেয় পদ। তাহলে সংযোজক দিয়ে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের সীমা নির্ধারণ করা হয়। এটা বিবৃতিমূলক বাক্যের নিশ্চয়তা প্রদান করে। সংযোজক যেটা, সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্যের নিশ্চয়তা প্রদান করে। একটা বাক্য বিবৃতিমূলক বাক্য হবে কি হবে না সেটা সংযোজক দ্বারা নির্ধারিত হয়। কারণ সংযোজকের দ্বারাই আমরা হয় অথবা নয় প্রকাশিত হয়, মানে বর্ণনা করা হয়। তাহলে সংযোজক বিবৃতিমূলক বাক্যের নির্দেশ করে। একটি বাক্যকে বিবৃতিমূলক বাক্য হিসেবে যথার্থভাবে শনাক্ত করা হয়েছে এই সংযোজক। একটা বাক্যকে বিবৃতিমূলক বাক্য হিসেবে যথার্থভাবে শনাক্ত করে এই বিবৃতিমূলক এই সংযোজক। তাহলে আমরা এখন দেখব সংযোজকের প্রকৃতিটা কি, সংযোজক জিনিসটা কি, কিরকম। সংযোজক জিনিসটা আসলে কি, সংযোজকের প্রকৃতিটা কি। তোমাকে যদি বলা হয় সংযোজক কি বা সংযোজকের প্রকৃতি কি, তখন তুমি বলবা যে সংযোজক হচ্ছে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মধ্যে সম্পর্ক স্থাপনকারী। উদ্দেশ্য পদ, বিধেয় পদের মধ্যে সম্পর্ক স্থাপনকারী। এক, তাহলে সম্পর্ক তৈরি করে দেয় যে পদ, যে শব্দটা, সেটাকে বলা হয় সংযোজক, সম্পর্ক স্থাপনকারী। তাহলে আমরা জানলাম যে একটা যুক্তিবাক্যে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্পর্ক স্থাপনকারী শব্দটাই হচ্ছে সংযোজক। তাহলে একটা পেয়ে গেলাম আমরা, সম্পর্ক স্থাপনকারী। সংযোজক কোনো পদ নয়, এটা সম্পর্ক স্থাপন করে। সংযোজক কি কোনো পদ? সংযোজক কোনো পদ নয়, পদ নয়। আমরা এর আগেও পড়েছিলাম যে সকল শব্দ পদ নয়।
যেমন এই সংযোজক, এটা একটা পদ, এটা একটা পদ, এটা শব্দ, এটা পদ নয়। এটা আবার শব্দ হচ্ছে, পদ হচ্ছে, শব্দ হচ্ছে, পদ হচ্ছে। এটা শুধুমাত্র শব্দ। তার মানে এই যে সংযোজক, এই সংযোজকটা পদ নয়। এর কাজ কি? এটা পদ যেহেতু নয়, পদ হওয়ার যে আমরা যোগ্যতা জানি, পদ হচ্ছে উভয় প্রান্তে বসতে হবে। উভয় প্রান্তে উদ্দেশ্য এবং বিধেয় আকারে বসতে হবে। এটা উদ্দেশ্য, এটা বিধেয়, সুতরাং এই দুটো হচ্ছে পদ। এটা উদ্দেশ্য বিধেয় আকারে বসে নাই, উভয় প্রান্তে বসে নাই, এটা হচ্ছে পদ। এর কাজ হচ্ছে সংযোগ তৈরি করে দেওয়া। উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সংযোগ তৈরি করা। তাহলে এটা আমরা দেখলাম যে সংযোজক কোনো পদ নয়। তারপরে আমরা দেখতে পারি যে সংযোজক একটি মাত্র শব্দ দিয়ে গঠিত। একটি শব্দ, একটি শব্দ। এর আগে আমরা দেখছিলাম উদ্দেশ্য পদ, বিধেয় পদ অনেক একাধিক শব্দ দিয়ে গঠিত হতে পারে। যেমন এখানে লিখলাম মানুষ, আমরা যদি আরো বাড়িয়ে দেই যে বাংলাদেশের মানুষ, তার মানে পদ হতে গেলে কতগুলো শব্দ হবে তার কোনো সীমাবদ্ধতা নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আহ সংযোজক সবসময়ের জন্য একটা পদ হবে। সংযোজক একটা শব্দ দিয়ে গঠিত হতে হবে, একটা শব্দ। এটা হচ্ছে সংযোজকের প্রকৃতি, সংযোজক। হ্যাঁ, তাহলে আমরা এরপর দেখতে পাচ্ছি কোনো বাক্য যথার্থ যুক্তি বা তত্ত্ব প্রকাশিত করতে হলে তাকে অবশ্যই সংযোজক থাকবে। একটা বাক্য যথার্থ আকারে প্রকাশ যদি করতে চাই, যথার্থ আকারে লিখি, যথার্থ আকার একটা বাক্য আমরা লিখবো, বাক্যটাকে যদি একটা বাক্যকে যথার্থ আকারে যদি প্রকাশ করতে চাই, যুক্তি বাক্যকে যথার্থ আকারে প্রকাশ করার জন্য অবশ্যই সংযোজক লাগবে। যেমন উদ্দেশ্য যোগ সংযোজক যোগ আবার বিধেয় পদ, উদ্দেশ্য পদ যোগ সংযোজক যোগ বিধেয় পদ। এটা হচ্ছে যথার্থ আকারে সাজানোর জন্য আমাদের অবশ্যই সংযোজক প্রয়োজন। তাহলে আমরা জানলাম সংযোজকের প্রকৃতি হচ্ছে যথার্থ আকারে সাজানোর জন্য সংযোজকের প্রয়োজন হয়। সংযোজক হচ্ছে কোথায় বসে? সব সময়ের জন্য। সংযোজক সবসময় মাঝে বসে, মাঝে বসে। উদ্দেশ্য এবং বিধেয় পদের মাঝে যে শব্দটা বসে সেই শব্দটাকে সংযোজক বলা হয়। এটা একটা সংযোজকের প্রকৃতি। সংযোজক সবসময় বি ভার্বের হবে, বি ভার্ব, বি ভার্বের হবে। বি ভার্ব বলতে হও, হন, হয়, নও, নয়, নন, এই টাইপের হবে। বি ভার্ব সবসময় বি ভার্বের হবে সংযোজক, এটা হতেই হবে। আর সংযোজক কোন কালের হবে, কোন সময়ের জন্য হবে? সংযোজক সবসময় বর্তমান কালের হতে হবে, বর্তমান কালের হবে। যে কোনো কালের থাকুক না কেন বাক্যে, সেটাকে বর্তমান কালের নিয়ে আসতে হবে সংযোজককে। তাহলে একটা যুক্তি বাক্যে, একটা বাক্যে যে কোনো কালের থাকতে পারে, সেটাকে অবশ্যই আমাদের বর্তমান কালে নিয়ে আসতে হবে। যেমন আমরা লিখতে পারি, এটা এখন পর্যন্ত যুক্তিবাক্য হয়নি, কারণ এখানে আমরা যে ভার্বটা দেখছি, ভার্বটা হচ্ছে ছিলেন। ছিলেন কি? অতীতকাল, অতীত। কিন্তু আমাদের বলছে যে বি ভার্বটা সবসময়, সংযোজকটা সবসময় বি ভার্বের হতে হবে। বি ভার্বটা আবার কি হবে? বর্তমান কালের হতে হবে। তাহলে আমরা দেখছি যে বি ভার্বটা বর্তমান কালের এখনো পর্যন্ত হয়নি। এটাকে আমাদের এখন বর্তমান কালে নিয়ে আসতে হবে। তাহলে উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য হচ্ছে রহিম। রহিম বর্তমান কালে কি কি বলছিলাম? হন, হয়, এই টাইপের লিখতে হবে। রহিম হয়, রহিম হয় এমন ব্যক্তি, এমন ব্যক্তি যে ছাত্র ছিলেন, ছাত্র ছিলেন। উপরের যে বাক্যটা নিচের বাক্যটা একই, পার্থক্য শুধু আমরা এখানে সংযোজকটা বের করে নিয়ে আসছি বর্তমান কালের বি ভার্ব দিয়ে নিলাম। অর্থ কিন্তু রহিম ছাত্র ছিলেন, যা রহিম হয় এমন ব্যক্তি যে ছাত্র ছিলেন, তা একই অর্থ, কিন্তু আমরা সুন্দর যথার্থ আকারে আমরা সাজিয়ে নিলাম। উদ্দেশ্য সাজালাম, যোগ সংযোজক, তারপর বিধেয় পদ, এই আকারে আমাদের সাজাতে হবে। একটা একটা সংযোজক, অর্থাৎ ভার্বটা কোন কালে থাকুক বা না থাকুক, সেটাকে বর্তমান কালে নিয়ে এসে তারপর আমাদের সাজাইতে হবে। এইভাবেই আমরা সংযোজকের প্রকৃতি জানলাম, যে সংযোজকটা কি। সংযোজক হচ্ছে সম্পর্ক স্থাপনকারী। সংযোজক কোনো পদ নয়, সংযোজক একটি শব্দ দিয়ে হয়। সংযোজক উদ্দেশ্য যথার্থ আকারে যুক্তি বাক্য সাজানোর জন্য সংযোজক প্রয়োজন। সংযোজক সবসময় মাঝখানে বসে, সংযোজক সবসময় বি ভার্বের হয়, বি ভার্বের বর্তমান কালের হতে হয় সংযোজক।
আর তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করে দিয়ে তোমাদের টাইমলাইনে রেখে দিবা, যাতে করে ভবিষ্যতে তোমরা দেখতে পারো।